আমি সারা পৃথিবীর ভ্রমণ করার জন্য প্রত্যয় নিয়ে ছোটবেলা থেকে পথে নেমেছি। আমি যখন খুব ছোট তখন আমি ম্যাপ নিয়ে নাড়াচাড়া করতাম এবং আমার বাবা আমাকে পৃথিবীর অনেক গল্প করতেন। উনি আমাকে অনেক স্টোরি শোনাতেন, সেটা আমাকে ইন্সপায়ার করতো। এবং আমার দাদা আরব ভূখণ্ডের অনেক জায়গায় কখনো ঘোড়ায় চড়ে পায়ে হেঁটে উনি ট্রাভেল করেছেন, সেটা আমাকে খুব উৎসাহিত করতো। এবং আমি স্বপ্ন দেখতাম যে বাংলাদেশের বাইরে যে জগৎটা সেটা কেমন, সেই স্বপ্ন দাঁড়িয়ে আমাকে করেছে ছোটবেলা থেকে। কিন্তু আমি জানতাম না যে আজকে আমি পৃথিবীর এতগুলো দেশে আমি ভ্রমণ করতে পারবো। কারণ আমার ছোটবেলাটা কিন্তু এতটা সহজ ছিল না। বাবার উৎসাহ, পরিবারের উৎসাহ থাকা সত্ত্বেও এমন একটি সমাজে আমি বড় হয়েছি যেটা খুবই কঠিন ছিল। এবং সেখানে মেয়েদেরকে অনেক সময় স্কুলে যাওয়ার পথে নানা ধরনের প্রতিবন্ধকতা হতে হতো। আমার জন্ম হয়েছে লক্ষ্মীপুরের ছোট্ট একটা গ্রামে আমার বেড়ে ওঠা, এবং সেখানকার খুব প্রকৃতির মধ্যে আমি বেড়ে উঠেছি। কিন্তু সেখানকার অনেক ধরনের বাধা ছিল, সে বাধাকে অতিক্রম করে আজকে আমি এখানে এসেছি। কিন্তু যখন খুব ছোট তখন আমি স্বপ্ন দেখতাম যে আমি একসময় এমন একটা কিছু করবো, ওই বাধার মুখে পড়ে যে বাধা আমাকে প্রতিনিয়ত ভাবাতো। যে আমি যখন আমার বয়স 9 বছর তখন আমাকে আমার বাবার কিছু শত্রু ছিল যারা আমাদের বাসার উপর অ্যাটাক করেছে, এবং আমি তখন পিছন থেকে ভয় পেয়ে আমি প্রতিবেশী এক বাসায় গিয়ে আমি আশ্রয় নিয়েছি। এবং সেখানে আমাকে শত্রুরা মারার জন্য আমাকে খুঁজেছিল, কিন্তু তারা মারতে পারেনি, আমাকে প্রতিবেশীরা রক্ষা করেছে, ওরা প্রতিবেশী। তখন আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি যে আমি এমন আইকনিক কিছু করব যেটা দেখে একসময় ওই মানুষগুলো ভাববে যে আসলে আমাদের পৃথিবীতে আমাদের ভেদাভেদ যে থাকা এবং প্রতিবেশীর সাথে একজনের সাথে আরেকজনের যে দ্বন্দ্ব, এগুলো থেকে অতিক্রম করা, মন থেকে সকল খারাপ কিছু বের করে দেওয়া, সেটা যেন করতে পারে। সেই ছোটবেলা থেকে আমি প্রচুর বই পড়তাম এবং গল্প শুনে আমার মনে হতো যে আমি হারিয়ে যেতাম। আমি যখন ক্লাস 9-এ পড়ি, 9-10-এ, তখন আমি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের উপর প্রচুর বই পড়েছি। এবং সেটা আমাকে উৎসাহিত করতো যে আমি বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে আমি পৃথিবী ভ্রমণ করব। কারণ আমি মুক্তিযুদ্ধ দেখিনি, ভাষা আন্দোলন দেখিনি, কিন্তু সেটা আমার ভিতরে সবসময় কাজ করতো। 2000 সালে প্রথম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আমি পৃথিবী ভ্রমণ শুরু করি, যেটা ছিল রক ক্লাইম্বিং করা, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে যাওয়া, বিভিন্ন দেশের ছেলে মেয়েদের সাথে রান্না করে খাওয়া, এই যে অ্যাডভেঞ্চারগুলো সেটা আমি সেখানে করেছি। এবং জঙ্গলের মধ্যে পায়ে হাঁটা, ঝর্ণার পানিতে গোসল করা। তো সেই প্রকৃতির মাঝ থেকে যখন আমি 16 দিন অ্যাডভেঞ্চার শেষ করে আমি বাংলাদেশে ফিরি, তখন আমি মনে মনে ভাবি যে এই পৃথিবীকে আমি যেভাবে হোক আমি দেখবো। এবং 2006 সালে আমি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির স্কলারশিপ নিয়ে যাই। তার আগে আমি কয়েকটি দেশ আমি ট্রাভেল করেছি গার্লস গাইড অ্যাসোসিয়েশনের মাধ্যমে। যখন আমি সুইডেনে যাই পড়াশোনা করতে, তখন আমি ভেবেছি এটা আমার জন্য হয়তো একটি দরজা আল্লাহ ওপেন করে দিয়েছে। আমি সেখানে যাওয়ার পরে 17 ঘন্টা 18 ঘন্টা সামারে 3 মাস টানা কাজ করতাম, এবং যখন ক্লাস থাকতো না তখন আমি কাজ করতাম, কঠিন পরিশ্রম করে আমি পয়সা উপার্জন করি, সেই পয়সা সেভ করতাম। এবং সেই পয়সা সেভ করে আমি ট্রাভেল শুরু করেছি ইউরোপের মধ্যে। যখন আমার পুরো ইউরোপ ট্রাভেল শুরু হয়, ইউরোপ থেকে আমি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ ডমিনিকান রিপাবলিক আমি প্রথম শুরু করি ইউরোপের বাইরে। এবং এই বিস্তর পৃথিবী আমি কিভাবে ভ্রমণ করবো আমি জানতাম না। আমি খুঁজতে থাকি, আমি পড়াশোনা করতে থাকি, রিসার্চ করতে থাকি যে কম খরচে কিভাবে ট্রাভেল করা যায়। আমি যেহেতু পুরো ইউরোপটা বেশিরভাগ দেশে আমি সড়ক পথে ভ্রমণ করেছি, আমি ইতিমধ্যে অনেক কিছু জেনে গেছি যে ইয়থ হোস্টেলে থাকা, তারপরে বাসে যাওয়া, ট্রেনে যাওয়া, সেগুলো কোথায় কম খরচে থাকা যায় সেটা আমি বের করেছি। তারপর আমি যখন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে আমি ট্রাভেল শুরু করলাম, আমি সেখান থেকে ডমিনিকান রিপাবলিক, কিউবা, জ্যামাইকা, মেক্সিকো, এগুলো আমি ট্রাভেল করতে থাকি। এবং আমি দেখেছি যে পৃথিবীর অনেক জায়গায় অনেক চ্যালেঞ্জিং আমাকে মোকাবিলা করতে হয়েছে। কিউবাতে যখন আমি ছিলাম, কিউবার সেন্ট্রোগাস শহরে আমি গিয়েছি, এবং সেখানে যাওয়ার পথে হঠাৎ করে আমার গাড়ি বন্ধ হয়ে গেছে, এবং সেখানে কোনো খাবার ছিল না। এক টুকরো আখ ক্ষেতের থেকে তুলে এনে সেটা রস খেয়ে বেঁচেছিলাম। তারপর যখন এভাবে ওই দেশগুলো আমার ট্রাভেল শেষ হলো, মেক্সিকো যখন আমি ভ্রমণ করলাম, সেখানে মায়ান সভ্যতা দেখেছি, সেখানে মানুষের জীবন ব্যবস্থা। তারপর কেকর আইল্যান্ড, যেটা বেলিজের মধ্যে, সেখানে গিয়েছি, এবং সেখানে উত্তাল সমুদ্রের মধ্য দিয়ে আমাকে যেতে হয়েছে, এবং যেটা খুব কঠিন ছিল। সেখানে যাওয়ার পর দেখলাম যে গাছ থেকে ছোট ছোট গাছ, সেখান থেকে মানুষ গাছ ছিঁড়ে খায়, এবং সেখানে মেয়েদের বয়স যখন 12 তখন সেখানে মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়। এবং সেখানে আমি কয়েকটি স্কুল আমি ভিজিট করেছি, এবং তাদেরকে আমি সেখানে ক্যাম্পেইন করেছি। যে আমার ট্রাভেলের মিশন এটার পাশাপাশি ছিল যে আমি মেয়েদের স্টপ চাইল্ড ম্যারেজ, নো ওয়ার অনলি পিস, সেভ দ্য প্ল্যানেট, এই মিশনগুলো নিয়ে যাওয়া। যখন আমি ফিরে আসি সেই দেশগুলো ট্রাভেল করে, তখন আমার বুকে আরেকটু সাহস হলো যে আমি ব্লগ পড়তে থাকি, বিভিন্ন লেখা পড়তে থাকি দক্ষিণ আমেরিকা নিয়ে। যে আমি দক্ষিণ আমেরিকায় 4 মাস আমি ট্রাভেল করেছি। 4 মাস আমি কলম্বিয়া থেকে ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি, আর্জেন্টিনা, এগুলো আমি ট্রাভেল করতে থাকি। এবং সেখানে দুর্গম জায়গাগুলো
আমি জানি না যে আমি কোথায় যাব, কোথায় থাকবো, কোথায় কি করবো। অনেক জায়গায় নেটওয়ার্ক ছিল না। সেই কলম্বিয়া থেকে শুরু করে ইকুয়েডরে যখন যাই, ইকুয়েডরের সকল রাস্তা ভেদ করে বিভিন্ন শহরে থাকি কয়েকদিন করে করে। ইকুয়েডর থেকে পেরু, এবং পেরুতে সবচেয়ে এক্সোটিক যে জায়গাগুলো সেগুলো আমি ট্রাভেল করেছি। এবং আমার সবচেয়ে কঠিন সিচুয়েশন হয়েছে পেরু রেইনবো মাউন্টে যখন আমি ট্রাভেল করেছি। খুব ভোরে ঘুম থেকে উঠে ভোর রাত 4টার সময় আমি ট্রাভেল শুরু করেছি, হাইকিং করা শুরু করেছি, যেখানে দুপুর 12টার মধ্যে গিয়ে পৌঁছেছি। এবং দুপুর 12টা বাজার ঠিক কিছুক্ষণ আগে আমি দেখতে পাচ্ছি যে রেইনবোর যে চূড়া, সেই চূড়ায় আমি যাওয়ার আগে আমার প্রচন্ড শ্বাসকষ্ট হতে থাকে, এবং সেখানে একটা ছোট্ট পাতা জিহ্বার মধ্যে দিতে হয়, সেটা দিয়েছিলাম যাওয়ার আগে। আল্টিটিউডের যে প্রবলেম, সেই আল্টিটিউডের প্রবলেম আমার হয়েছিল। আমার গাইড আমাকে বলছে যে তোমাকে আমি নিয়ে যেতে পারবো না, তুমি যদি মরে যাও আমাদের এখানে লাশ নিয়ে যাওয়ার কিন্তু কোনো ইকুইপমেন্ট নেই। তা আমি বলেছি তাকে, আমি যদি মরে যাই বাংলাদেশের লাল সবুজের পতাকা দিয়ে আমাকে এখানে কবর দিও, তারপরে কিন্তু আমি সেই উঁচু চূড়ায় আমি যেতে চাই। যখন আমি চ্যালেঞ্জ করেছি তাকে, একটু পর একটা ছেলে আমাকে একটা লিকুইড ইনহেলার দিল, এবং সেটা আমি নাকে ধরে আমি শুরু করলাম আমার অভিযাত্রা। আবার এখন যখন আমি উঁচু চূড়ায় উঠেছি বাংলাদেশের লাল সবুজের পতাকা নিয়ে, 7 কালার মাউন্টেন, এত বিউটিফুল, আমি ফিল করেছি যে বিধাতা যেন আমার খুব কাছাকাছি। এবং সেই মাউন্টেনের উপরে গ্লাসিয়ার, এবং খুবই চমৎকার এই যে সাহস, এই যে শক্তি, এই যে চ্যালেঞ্জ নেওয়ার, সেটা আমি তখন শিখেছি যে আমার অভিযাত্রা থেকে, যে মানুষ যদি কখনো চ্যালেঞ্জ নিতে পারে, মৃত্যু ভয়কে ওভারকাম করে, তাহলে কিন্তু সে জয়ী হতে পারে। কারণ আমাদের মৃত্যু কিন্তু আমরা জানি না যে আমাদের কখন হবে, সো আমাদেরকে ভয় পেলে চলবে না। আমি দক্ষিণ আমেরিকাতে আরো কয়েকটি দেশ আমি যখন ট্রাভেল করেছি, সেখানে এমন একটা জায়গায় গিয়েছি যেটা ছিল চিলির আতাকামা। এবং চিলির আতাকামা যেখানে 100 বছর বৃষ্টি হয়নি, 100 বছরের বৃষ্টি না হওয়ার ফলে সেখানে আমার স্কিন ফেটে রক্ত বের হচ্ছিল। এবং সেখানে যাওয়ার পর আমি দেখেছি যে যেন কোনো চাঁদ ভূখণ্ডে আমি এসেছি, এবং মানুষ চাঁদে যাওয়ার আগে সেই মাটির উপর রিসার্চ করে। এবং সেখানে গিয়ে আমি ফিল করেছি সেটা 13 কিলোমিটার 15 কিলোমিটার আমি পায়ে হেঁটে হেঁটে গিয়েছি। সেখানে তাঁবুর মধ্যে ছিলাম, নানা ধরনের জটিলতা সেখানে হয়েছে, খাবার ছিল না। চিলির আতাকামা থেকে শুরু করে তারপর আমি চিলি থেকে আর্জেন্টিনা আন্দিজ পর্বতমালা আমি ট্রাভেল করে আমি গিয়েছি আর্জেন্টিনা ট্রাভেল শেষ করে সেখান থেকে আমি যখন উরুগুয়ে গিয়েছি, উরুগুয়েতে যাওয়ার পর হঠাৎ করে ভীষণ ঝড় এসেছে। ঝড়ের দৌড়ে একটা বড় গাছ আমাদের বাসের সামনে এসে পড়ে গেছে, এবং সেটা আমরা সবাই প্যাসেঞ্জার সবাই মিলে ওভারকাম করে আমরা তারপর আমরা আমাদের বাস গিয়েছি। এভাবে এমাজনে গিয়েছি আমি, ব্রাজিলের সেই বোজ দু ইগুয়াজু, যেখানে 4টা দেশের সম্মেলনে যে ওয়াটারফল, সেটা দেখেছি। নানা ধরনের জটিলতা। এবং আমি দেখেছি যখন ব্রাজিলে যে কোথাও অনেক বস্তির মতো জায়গা, আবার কোথাও অনেক সুন্দর বিল্ডিং, এই যে অসমতা এবং মানুষ খেতে পারে না অনেক জায়গার মধ্যে, সেটা আমাকে ভাবিয়েছে, আমি কেঁদেছি সেটা দেখে। যখন আমি দক্ষিণ আমেরিকা এভাবে ট্রাভেল করে অ্যামাজন পর্যন্ত আমি ফিরে এসেছি, আমার বুকে সাহস হয়েছে। আমি এবার আফ্রিকা ট্রাভেল করা শুরু করেছি। আফ্রিকার সেই দুর্গম জায়গা যেখানে ইথিওপিয়া থেকে কেনিয়া, উগান্ডা, রুয়ান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, লেসোথো, সোয়াজিল্যান্ড, মোজাম্বিক, 12 দেশ আমি সড়ক পথে ট্রাভেল করেছি। কারণ আমার পকেটে পয়সা নেই, আমার কাছে খুবই কম পয়সা, যে সামান্য কিছু পয়সা আমি জমিয়ে আমি ট্রাভেল করতে বের হয়ে যেতাম। 6 মাস কাজ করতাম, 6 মাস ট্রাভেল করতাম। এভাবে কিন্তু আমি পৃথিবী ভ্রমণ করেছি। যখন আমি পূর্ব আফ্রিকা ট্রাভেল করেছি, পূর্ব আফ্রিকার মধ্যে আমার নানা ধরনের জটিলতা হয়েছে। সেখানে গরুর কাঁচা মাংস খেয়ে থাকতে হয়েছে আদিবাসীদের সাথে। কেফা আদিবাসী যারা ওখানে বসবাস করছে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে তারা যাযাবরের মতো থাকে, তাদের সাথে আমি মাটির মধ্যে ঘুমিয়েছি। তাদের গায়ে জামা কাপড় অনেকের ছিল না, শুধু গাছের পাতা পরে তারা থাকে, এবং গায়ের মধ্যে সুন্দর আর্ট করে থাকে। এই যে পৃথিবীর যে অপূর্ব সুন্দর আর্ট অ্যান্ড কালচার, সে আদিবাসীদের শরীরের মধ্যে আমি দেখেছি, যেটা দেখলে আপনার মনে হবে যেন অপূর্ব সুন্দর। তারা গলার নিচে করে থাকে, বাহুতে করে থাকে, এবং কিন্তু তাদের কিন্তু কোনো জামা কাপড় তেমন নেই। তাদের গায়ের মধ্যে এক খণ্ড কাপড় থাকে, যেটা হয়তো খুব ছেঁড়া। সে 1 খণ্ড কাপড় পরে তারা বাজারে যায়, বৃহস্পতিবার বাজার হয়, এবং 20 কিলোমিটার পাহাড় থেকে নেমে তারা বাজারে যায়। এবং এমন দেখেছি যে ছোট ছোট শিশুরা যারা হলুদ গ্যালনি করে প্রায় 15 কিলোমিটার শুধু পায়ে হাঁটে, নদী শুকিয়ে গেছে, সেই নদী থেকে একটু পানি তুলে এনে সেটাকে সাফ করে সেটা ওই যে হলুদ গ্যালনের মধ্যে রাখে, সেই পানিটা নিচে পড়ে যায়, এবং সেই পানিটুকু পান করে। এবং ইথিওপিয়ার অনেক জায়গায় দেখেছি যে মানুষ পানি খেতে পারে না। সেই পানি খেতে না পারার কষ্টে যখন টুরিস্টরা যায়, তারা তাদের কাছ থেকে পানি চায় শুধু পানি খাওয়ার জন্য। গাছের রস খেয়ে অনেকে বেঁচে থাকে। এই যে অপূর্ব দুর্গম জায়গায় আমি ট্রাভেল করেছি সড়ক পথে। আমি যদি সড়ক পথে ট্রাভেল না করতাম, তাহলে কিন্তু আমার মনে হয় যে আমি পৃথিবীর এত অপূর্ব সুন্দর এত কিছু আমি দেখতে পেতাম না, এবং মানুষের কাছাকাছি যে হিউম্যান কানেকশন আমি দেখতে পেতাম না। আমি উগান্ডা থেকে রুয়ান্ডা যখন যাচ্ছি, তখন প্রচন্ড এরকম ঝড় হচ্ছিল। তখন আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, দুর্গম জঙ্গল, পাহাড়ি জঙ্গল, এবং সেখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার পর মধ্যরাত তখন 2টা বাজে, অনেক পানি উঠে গেছে। আমি জানালার গ্লাস ভেঙে আমি বেরিয়েছি, এবং বাসটা যখন কাত হয়ে গেছে, আমার মাথার উপরে প্রচন্ড বৃষ্টি এবং ঝড়,
আমি সেখানে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছি, আমার ব্যাগটাকে বুকের মধ্যে ধরে, এবং আমার আশেপাশে আফ্রিকান মানুষগুলো আমাকে বলছে যে ভয় পেও না। আমি বলছি যে না, আমি ভয় পাচ্ছি না, আমি প্রকৃতিকে এনজয় করছি, যে এটা বিধাতা করছে আমার জন্য, হয়তো কোনো ভালো কিছুর জন্য। এবং এভাবে কিন্তু পৃথিবীর নানা পথ যখন আমি অতিক্রম করেছি, আমি যখন উগান্ডা থেকে রোয়ান্ডা যাচ্ছি, সেখানে রাস্তার মধ্যে এরকম পানি উঠে গেছে পথের মধ্যে, সেখানে যাওয়ার পথে পানির মধ্যে পাথর ফেলানো, এবং সেই পাথর মাজা পর্যন্ত পানি অতিক্রম করে আমি যখন বর্ডারে গিয়েছি, বর্ডারে আমাকে বলছে যে তোমাকে তো আমাদের দেশে কারেন্সি দিতে হবে। আমি বলছি আমার তো তোমার দেশে কারেন্সি নেই ভিসা নেওয়ার জন্য। বলছে যে না, তোমাকে দিতে হবে না, তুমি ঢুকতে পারবে না। এই দুর্গম জায়গার মধ্যে তখন আমি কি করবো? পিছন থেকে একটা মেয়ে এসে বলছে যে ক্যান আই হেল্প ইউ, এবং সে আমাকে হেল্প করলো তাদের লোকাল কারেন্সি দিয়ে। তখন আমি হিউম্যান কানেকশনটা ওখানে খুঁজে পেলাম। আমি যখন কিগালিতে গিয়েছি, আমি পেছনের কষ্টগুলো সব ভুলে গেছি রোয়ান্ডাতে। এইভাবে রোয়ান্ডা থেকে তানজানিয়া হয়ে সেই দুর্গম জায়গা, কখনো 54 ঘন্টা, কখনো 58 ঘন্টা আমি অতিক্রম করেছি। এবং সেই অতিক্রমের ফলে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, সেটা কিন্তু নানা দুর্গম পথে আমাকে অনেক কিছু আমাকে শিখিয়েছে। অনেক সেই অপূর্ব সুন্দর যে জায়গাগুলো প্রকৃতিকে আমি দেখেছি। যখন আমি তানজানিয়া অতিক্রম করে জাম্বিয়াতে গেছি, জিম্বাবুয়েতে গেছি, এবং জিম্বাবুয়েতে 100তম দেশ আমার হয়েছিল। এবং যখন আমার 100তম দেশ হয়েছিল জিম্বাবুয়েতে, সেখানকার জিম্বাবুয়ের যে গভর্নর, সেটা জাম্বিয়ার গভর্নর সেটা জানতে পারে। জিম্বাবুয়ে থেকে আমি জাম্বিয়াতে ফিরে আসি, এবং তারা আমাকে সেখানে একটা সংবর্ধনা দিয়েছে এবং বলেছে তুমি শুধু আফ্রিকার নয়, তুমি শুধু বাংলাদেশের নয়, তুমি পুরো আফ্রিকার, তুমি পুরো পৃথিবীর। এবং সেটা আমার কাছে ভালো লেগেছে, সেটা আমার কাছে মনে হয়েছে আমি একটা হিউম্যান কানেকশন আমি খুঁজে পেয়েছি। এভাবে আমি যখন আমি পশ্চিম আফ্রিকা যাই, মরিতানিয়া, সাহারা মরুভূমি থেকে শুরু করে মরিতানিয়া, সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাউ, গিনি কোনাক্রি, ঘানা, জগো, বেনিন, নাইজেরিয়া পর্যন্ত গিয়েছি বাইরে। কোথাও কোথাও কখনো 2 লাখ থাকতাম, 3 লাখ থাকতাম, আবার বর্ডার ক্রস করতাম। আমি যখন সেনেগালে গিয়েছি, আমি পথ হারিয়ে গিয়েছি, বাস স্টেশন আমাকে যেতে হবে, প্রচন্ড অন্ধকারের ভিতরে আমার পিছনে ব্যাকপ্যাক, পাথর রাস্তা, সেগুলো অতিক্রম আমি করছি। এবং আমার আশেপাশে দেখছি যে কিছু মানুষ হাঁটছে, এবং তারা কিন্তু কেউ কোনো কথা বলছে না। আমার প্রচন্ড পেটের মধ্যে খিদে, আমার মানে খাবার ছিল না, একদিন ধরে আমি খেতে পারিনি। যখন আমি ওখানে দেখেছি যে একটা মাটির চুলোর মধ্যে কিছু মাংস পড়াচ্ছে, আমি সেখানে গিয়ে দাঁড়ালাম। আমি বললাম যে আমাকে একটু মাংসের কিছু টুকরো দিতে পারো, আমি তোমাকে পয়সা দেবো। এবং তারা আমাকে সেটা দিয়েছে। সেই খুবই হার্ড মাংস আমি খেয়ে, কোনো রকম জুসটা খেয়ে আমি স্কিনটা ফেলে দিয়েছি। সেভাবে আমি খেয়ে পরের দিন পর্যন্ত আমি সেনেগালের ঢাকায় গিয়েছি, এবং তাদের যে জীবন ব্যবস্থা সেগুলো আমি দেখেছি। এবং এভাবে করে আমি যখন সেনেগাল থেকে আমি গাম্বিয়া গিয়েছি, এবং গাম্বিয়া থেকে আবার সেনেগালে অতিক্রম করতে হয়েছে। আমি যখন গাম্বিয়া থেকে বর্ডার ক্রস করবো, তখন রাত 9:30। আমার গাইড আমার সেখানে যে ইমিগ্রেশন ছিলেন, ইমিগ্রেশন থেকে আমাকে অফিসাররা বলছে যে তুমি যখন এটা বর্ডার করে তুমি গিয়ে বিসাও যাবে, তোমাকে কিন্তু অ্যাটাক করতে পারে, তোমার ক্ষতি হতে পারে, তুমি এখন যেও না, তুমি পিছনে ফিরে যাও। তখন আমি পিছনের একটা টাউনে আমি গেলাম। পথে আমার সাথে পরিচিত ছিল সাফিল এবং গীতা নামে একটা কাপলের সাথে। তাদেরকে আমি ফোন দিলাম, আমি কি করবো এখন আমি জানি না, এখানে এই দুর্গম জায়গার মধ্যে কোনো হোটেল নেই, কোনো কিছু নেই। তারা বলছে যে তুমি একটা বাইক নিয়ে চলে আসো। আমি একটা বাইকার নিয়ে আবার পিছনে ফিরে গেলাম। যখন তাদের বাসায় আমি গিয়েছি, তাদের সাথে একসাথে একই প্লেটে আমি খেয়েছি। এবং সেই খাবারগুলো তারা আফ্রিকানরা কিন্তু একই সাথে খায়, একই বড় একটা প্লেটের মধ্যে হাত দিয়ে তারা খায়, এবং তাদের সাথে খেয়েছি। রাতে যখন আমি ঘুমিয়েছি, আমার একটু ঠান্ডা লাগছে, আমি ফিল করছি আরে আমার মা যদি থাকতো, তাহলে আমার গায়ের মধ্যে এক টুকরো কাপড় দিয়ে যেত বা একটা কিছু দিত। হঠাৎ করে দেখি যে রাত 1টার সময় কেউ একজন আমার রুমে আসছে, এবং এসে আমার গায়ের মধ্যে একটা কাঁথার মতো কিছু একটা দিয়ে যাচ্ছে। এবং আমি দেখছি যে তাদের বৃদ্ধ মা যেন মানে আমার স্পিরিচুয়ালি কোনো একটা কানেক্ট হয়ে যেন উনি শুনেছে। এবং সেটা আমি তখন আমার চোখে পানি চলে এসেছে যে আমি দিনের পর দিন, বছরের পর বছর যখন আমি ট্রাভেল করি, তখন আমার মাকে আমি দেখি না, কিন্তু সেই মাকে আমি খুঁজে পেয়েছি সেখানে। যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে মানুষ, আসলে সবাই, সে আফ্রিকা হোক, এশিয়া হোক, পৃথিবী যেখানেই হোক না কেন, এই যে একটা কানেকশন, সেটা আমি সেখানে খুঁজে পেয়েছি। আমি যখন গিনি বিসাউ থেকে দুর্গম পথ অতিক্রম করে সেই 70 সালের গাড়ি দিয়ে, আমি একটা জিপ গাড়িতে করে, আরো 6 জন প্যাসেঞ্জার ছিল, তাদের সাথে আমি ওভারকাম করছিলাম পথ, জঙ্গল। আমি ভেবেছি পথেরও খাবার হয়তো পাওয়া যাবে, কিন্তু আফ্রিকার এমন এমন দুর্গম জায়গা যেখানে আসলে কোনো খাবার পাওয়া যায় না অনেক জায়গার মধ্যে। এবং সেখানে আমি হঠাৎ করে রাত 3টার সময় আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে। সেটা ছিল মালিক বর্ডারের কাছাকাছি, কিন্তু আমরা ছিলাম সেই গিনি বিসাউর, গিনি কোনাক্রির মধ্যে। তখন আমার ড্রাইভার আমাকে বলছে যে গাড়ি কিন্তু আর যাবে না, তুমি কিন্তু দেখতে একটু ফ্রেঞ্চ লোকের মতো, তোমার কিন্তু অসুবিধা হতে পারে, কিন্তু এখানে বিদেশি থেকে দেখলে তারা অ্যাটাক করতে পারে। তখন আমি ব্যাকপ্যাক নিয়ে আমি জঙ্গলের মধ্য দিয়ে আমি হাঁটা শুরু করলাম, যে কোথাও কোনো জায়গায় যে আশ্রয় নাও। এভাবে 3.5 ঘন্টা আমি পায়ে হেঁটেছি। হাঁটতে হাঁটতে আমি দেখতে পাচ্ছি যে অনেক বন্য প্রাণী আসা যাওয়া করছে। আমি গাছ থেকে একটা লম্বা একটা লাঠি আমি ভেঙে নিলাম, এবং ভেঙে আমি এভাবে পথ খুঁজে খুঁজে আমি যাচ্ছি। আকাশে থেকে যে আলো, চাঁদের আলো এবং তারার আলো, সেটা দেখে দেখে সেদিন আমি পথ হেঁটেছি। কিন্তু আমি ভয় পাইনি। ছোটবেলায় আমার বাবা শিখিয়েছে যে তুমি যদি কোনো বিপদে পড়ো, কিন্তু তখন তুমি যদি ভয় পাও, তাহলে কিন্তু তুমি মরে যাবে, আর যদি ভয় না পাও, তাহলে তুমি ওভারকাম করবে। সেটা আমি আমার ভেতরে সেটা একটা শক্তি জুগিয়েছে।
এবং সেটা অতিক্রম করে আমি যখন জঙ্গল অতিক্রম করে আমি ভোর যখন 6:30 বাজে হঠাৎ করে দেখি যে একটা আদিবাসী, সেই ছবিগুলো আপনাদেরকে এখানে আমি দেখাবো একটু পরে। সে আদিবাসীদের বাসার সামনে একটা শনের ঘর, সেখানে গিয়ে আমি আশ্রয় নিয়েছি। সেখানে আশ্রয় নেওয়ার পরে হঠাৎ করে একটা মহিলা বের হয়ে আসলে এবং সে চিৎকার করে উঠলো, আমি বাংলাদেশের লাল সবুজের পতাকা আমার হাতে বাঁধা ছিল, আমি সেটা দেখালাম যে আমাকে আক্রমণ করো না। আমি ততদিনই কিছু ব্রোকেন ফ্রেঞ্চ আমি শিখে ফেলেছি, যে তারা তাদের যে একটু ল্যাঙ্গুয়েজ আমি জাস্ট আমি তাদেরকে বললাম। তবে আমি এটা জেনেছি যে আসলে ভাষাগত যে প্রবলেম, এটা কোনো প্রবলেম নয় পৃথিবীতে, যে আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা দিয়ে কিন্তু আমরা চাইলে কথা বলতে পারি। এবং সেভাবে আমি কিন্তু তার সাথে কথা বলেছি এবং সে আমাকে বলেছে যে সে প্রথমে চিৎকার করেছে, আমি তাকে বুঝিয়েছি যে আমি একজন ট্রাভেলার, আমি বাংলাদেশ থেকে এসেছি। তখন সে আমাকে বলছে ঠিক আছে তুমি ভিতরে আসো। আমি বললাম যে আমাকে একটু পানি দাও। সে বলছে আমার এখানে কিন্তু পানি নেই, 6 কিলোমিটার পায়ে হাঁটতে হবে তোমার পানি খাওয়ার জন্য। তখন আমি বলছি একটা হোয়াইট অরেঞ্জ তোমার এখানে যে আছে সেই হোয়াইট অরেঞ্জটা আমাকে দাও গাছের মধ্যে, সেটা আমাকে দিয়েছে। সেই হোয়াইট অরেঞ্জটা আমার জীবনে খাওয়ার শ্রেষ্ঠ সুস্বাদু খাবার ছিল, কারণ আমি 2.5 দিন আমি খেতে পারিনি। খাবারের যে কষ্ট সেটা আমি পৃথিবীর বিভিন্ন পথে যেমন মানুষের মাঝে আমি দেখেছি, তেমনি আমি নিজে ফিল করেছি পৃথিবী ভ্রমণ করতে করতে। কিন্তু এগুলো কিন্তু কোনো বাধা ছিল না। আমার কাছে মনে হয়েছে যখনই কোনো চ্যালেঞ্জ আসবে সেই চ্যালেঞ্জকে আমি মোকাবেলা করবো। এভাবে গিরিগুণাকড়ি গিরিপিসাও অতিক্রম করে আমি পাহাড়ি দুর্গম পথ আমি অতিক্রম করেছি এবং জঙ্গলের মধ্য দিয়ে আইভরি কোস্টে লাইবেরিয়া থেকে আইভরি কোস্টে যাওয়ার পথে আমি মাথার মধ্যে ব্যাকপ্যাক নিয়েছি, 1 হাঁটু জল, যেটা ম্যানগ্রোভ জঙ্গলের ভিতর দিয়ে ভাঙ্গা পথ দিয়ে আমি অতিক্রম করেছি পায়ে হেঁটে হেঁটে। কিছু কিছু জায়গা যেখানে বাইক যাচ্ছে না সেখানে এভাবে পায়ে হাঁটতে হয়েছে এবং আমার পায়ের মধ্যে কোনো একটা পোকা কামড় দিয়ে প্রচন্ড ব্লিডিং হয়েছে। সেটা সেখানে একটা আদিবাসী মহিলা ছিল, সে আমাকে একটা পাহাড়ি একটা কোকো ফল আছে সেটা দিয়েছে এবং সেটা খেয়ে আমার রক্ত বন্ধ হয়েছে এবং তারা আমাকে হেল্প করেছে পথে পথে বিভিন্ন জায়গায়। আইভরি কোস্টে যখন আমি গিয়েছি সেখানকার ইমিগ্রেশন অফিসার আমাকে একটা ডাব দিয়েছে, আমি যখন তৃষ্ণার্ত ছিলাম। এই যে হিউম্যান কানেকশন, আমরা যে ভয় পাই যে আফ্রিকার মানুষ আসলে আমরা অনেকে মনে করি যে এ ভালো না ও ভালো না, এটা কিন্তু নয়। পৃথিবীর সব জায়গায় কিন্তু মানুষ ভালো, হয়তো কিছু কিছু জায়গায় প্রবলেম হতে পারে, সেটাকে আমাদেরকে ওভারকাম করতে হবে। বাসে 54 ঘন্টা আমি ট্রাভেল করেছি, অনেক জায়গায় 58 ঘন্টা কখনো ট্রাভেল করেছি, কিন্তু কখনো কোনো প্রবলেম হয়নি পৃথিবীর বিভিন্ন জায়গায়। আমি যখন সেন্ট্রাল এশিয়ার মধ্যে ট্রাভেল করেছি, আমি গুলির মুখোমুখি পড়েছি এবং সেখানে আমি প্রায় 4 ঘন্টা পাহাড়ের মধ্যে বুক পিছিয়ে আমি শুয়েছিলাম। তারপর আমাকে গুয়াতেমালা যখন আমি ট্রাভেল করেছি, গুয়াতেমালাতে আমাকে ছিনতাইকারী ধরেছে। ছিনতাইকারী যখন ধরেছে সেখানে আমার বুকের মধ্যে পিস্তল ধরেছে, আমাকে বলছে যে সবকিছু দিয়ে দাও। কিন্তু আমি সেই মুহূর্তে আমি ফিল করেছি যে আমি কোনো থ্রিল মুভির মধ্যে আছি। যখন আমি টাকা পয়সা দেওয়ার জন্য তাকে আমি সব দিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করছি, কিন্তু সেই সময় আমার পাশে একটা ছেলে ছিল, সে আমাকে জোরে ধাক্কা দিয়েছে। আমি পড়ে যাই, পড়ে গিয়ে আমি প্রচন্ড আহত হই এবং রক্তাক্ত হই আমি, এবং আমার এত ব্লিডিং হয়েছে। যখন আমি উঠে দাঁড়িয়ে তাকে বলছি আমাকে মেরো না, আমি তোমাকে সব কিছু দিয়ে দেবো। কিন্তু হঠাৎ করে দেখলাম যে সে হয়তো রক্ত দেখে ভয় পেয়েছে, সে তার পিস্তল পকেটের মধ্যে ঢুকিয়ে অন্যদিকে হাঁটা শুরু করলো। তখন আমি ভেবেছি যে দিস ইজ মাই ডেস্টিনি, যে হয়তো আমি বেঁচে আছি এই পৃথিবীকে দেখবো বলে, এই পৃথিবী ভ্রমণ করবো বলে। এবং তখন আমি দৌড়ে গিয়ে একটা গলির মধ্যে আমি পালিয়েছিলাম কিছুক্ষণ। তারপর হেঁটে হেঁটে যখন হোস্টেলে গিয়েছি, যাওয়ার পর একটা জার্মানি ডক্টর হোস্টেলের মধ্যে ছিল। আমি বেশিরভাগ দেশে গেলে হোস্টেলে থাকি, সেখানে ইয়ং ট্রাভেলার্সরা সেখানে আছে এবং তাদের সাথে দেখা হয়। এবং এভাবেই সেই ব্যথা নিয়ে আমি গুয়াতেমালা থেকে আমি হন্ডুরাস, এল সালভাদর, নিকারাগুয়ার স্যারোনিগ্রো মাউন্টেন পর্যন্ত গিয়েছি। নিকারাগুয়ার স্যারোনিগ্রো মাউন্টেনে আমি ট্রাভেল করেছি। সেখান থেকে বলকানিক গঠে করে এই ব্যথা নিয়ে আমি প্রায় কয়েক কিলোমিটার পাহাড়ের উপর থেকে আমি নেমেছি নিজে একা একা। চেষ্টা করলে যে মানুষের অনেক কিছু হয়, সেটা আমি নিজেকে দিয়ে আমি দেখেছি। তারপর আমি যখন সেন্ট্রাল আমেরিকা শেষ হলো, দক্ষিণ আমেরিকা শেষ হলো, তারপর আমি এশিয়ার মধ্যে ইজেন কাটার, ইন্দোনেশিয়া এগুলো ট্রাভেল করেছি। এভাবে সারা পৃথিবীতে নানা দুর্ঘটনার মধ্যে আমাকে ভ্রমণ করতে হয়েছে। কিন্তু খুবই কম পয়সা আমি ট্রাভেল করেছি। আমার পয়সা কম ছিল, আমার গাড়ি নেই, বাড়ি নেই, আমার কিন্তু এক্সপেন্সিভ কোনো জিনিস নেই। আমি খুব কম খরচে আমি কিভাবে ট্রাভেল করা যায় সেটার উপর আমি প্রচুর পড়াশোনা করতে থাকি। এবং কখনো একবেলা আমি খেয়েছিলাম মাত্র, এমন সময় গিয়েছে যে একটা রুটি আমি খেয়েছিলাম। 173 দেশের তাপমাত্রা, খাবার, পানি সবকিছুর সাথে কিন্তু আমাকে চ্যালেঞ্জ দিতে হয়েছে। কারণ মানুষের জীবনের প্রতিটা চ্যালেঞ্জ কিন্তু মানুষের জীবনে অনেক কিছু শিক্ষা দেয়। যে আমি সবসময় ফিল করেছি যে একটা প্রবলেম আসবে, নো প্রবলেম আসলে প্রবলেম আসতে দাও, এবং সেই প্রবলেমকে মাঝ থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। যখন পৃথিবীর কোনো দেশে পথ হারিয়ে গেছি, মানুষ এসে হেল্প করেছে, তার সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আমি যখন বতসোয়ানা থেকে আমি সাউথ আফ্রিকায় যাই, জোহানেসবার্গে, এবং সেখানে একটা মহিলা আমাকে হেল্প করেছে। জোহানেসবার্গে নামার পরে নানা ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, সেটা ভেবে সে আমাকে একটা কাপড় জড়িয়ে একটা ট্যাক্সি রেখে সে ট্যাক্সির ভিতরে ঢুকালো এবং সে আমাকে বললো তোমাকে আমি পৌঁছে দিব হোস্টেল পর্যন্ত, কারণ তোমাকে অ্যাটাক করতে পারে, টুরিস্টদেরকে দেখলে অ্যাটাক হয়। এবং তখন আমি যখন হোস্টেলে গিয়েছি, আমি তাকে বলছি যে তুমি যাও, বলছে না তুমি ঢুকো ভিতরে, তারপর আমি যাবো। তারপর আমি যখন চিলের আতাকামায় আমার প্রচন্ড
কাশি হয়েছিল এবং সেখান থেকে আমি যখন ছিলেন রাজধানীতে আমি গিয়েছি, সেখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। তো আমি বলেছি এখানে কি কাশির ওষুধ কোথাও পাওয়া যায়? এটা বলতে বলতে আমি ঘুমিয়ে গেছি। আমি ঘুম থেকে উঠে দেখি যে আমার মাথার পাশে একটা কাশির ওষুধ দেওয়া আছে এবং চিরকুটে লেখা আছে যে তুমি খেয়ে নিও। হ্যাঁ, তো এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার ছিল আমার জন্য, যে পৃথিবীর পথে যে মানুষের যে সহযোগিতা পাওয়া। যখন আমি পৃথিবী ভ্রমণ করেছি, আমার শরীরে কোনো এক্সপেন্সিভ কোনো পোশাক ছিল না, আমার পায়ের মধ্যে যে জুতো ছিল সেটা হয়তো ধুলো মাখা ছিল, আমার পিছনে ব্যাকপ্যাক ধুলো মাখা, আমার শরীর হয়তো ধুলো মাখা ছিল। কখনো লোকাল বাসে করে, বাইকে করে, পায়ে হেঁটে এভাবে আমি পৃথিবীর এক দেশ থেকে আরেক দেশে আমি ভ্রমণ করেছি। এবং যেটা অনেক কঠিন ছিল, অনেক কঠিন ভূখণ্ড আমাকে অতিক্রম করতে হয়েছে। এবং আমি যখন তাইওয়ান থেকে ফিলিপিন যাই, সেদিন প্রচন্ড ট্রাভেলার্স হয়েছিল প্লেনে। আমি যখন ফিলিপিনে গিয়ে পৌঁছেছি, যাওয়ার পর রাত তখন 12:30। হোস্টেল, আমরা একটা হোস্টেলে ছিলাম, যেটা নতুন হোস্টেল ছিল, যেখানে পানির ব্যবস্থা ছিল না, কোনো কিছুই ছিল না। রাতে দোকান বন্ধ ছিল, আমি তৃষ্ণার্ত অবস্থায় রাতে ঘুমিয়েছি। এবং রাতে আমি স্বপ্ন দেখেছি যে আমার বাবা স্বপ্নের ভিতরে এসে আমাকে বলছে যে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি যাও। যে আমি স্বপ্নের ভিতরে নির্দেশনা পেয়েছি। আমার সাথে পৃথিবীর যেন একটা স্পেশাল কানেকশন এখন হয়ে গেছে, যে আমি পৃথিবী ভ্রমণ করছি, মনে হচ্ছে যে আমার মাথার উপর কোনো একটা শ্যালো আছে, যে আমার কোনো প্রবলেম হবে না। এভাবে মানুষ যখন এক পা করে বিভিন্ন পথ অতিক্রম করে, তখন কিন্তু মানুষের আস্তে আস্তে মনের যে বাধাগুলো, যে চ্যালেঞ্জগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যায়, সাহস বেড়ে যায়। তো নারীরা যারা যেই কাজই করুক না কেন, মানুষ যখন তার প্রতি বিশ্বাস থাকে, সে পরিশ্রমী হয়, সেটা কিন্তু সে পায়। চেষ্টা করলে বিধাতা তাকে সেটা দিয়ে দেয়। তো এভাবেই আমার অভিযাত্রা এক দেশ থেকে আরেক দেশে, যেটা কঠিন দুর্গম পথ পাড়ি দিয়ে আমাকে অতিক্রম করতে হয়েছে জীবনের চ্যালেঞ্জ নিয়ে। এই বাংলাদেশ থেকে ইউরোপিয়ানরা ট্রাভেল করে, সেটা কিন্তু হয়তো তাদের জন্য এটা সহজ, কিন্তু আমার মতো বাংলাদেশি একটা মেয়ে, যেখান থেকে আমি গ্রাম থেকে, ছোট্ট একটা গ্রামে আমার জন্ম, সেখান থেকে উঠে এসে আমি এই পৃথিবীর সব দেখার স্বপ্ন আমি নিয়েছি, সেটা আমার জন্য এখনো চ্যালেঞ্জ চলছে, যে আমি বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আমি পৃথিবীর দেশে দেশে উড়াবো এবং মানুষকে শান্তির বার্তা পৌঁছে দেবো। আমি পৃথিবী ভ্রমণের সময় নানা ধরনের মানুষের সাথে আমার দেখা হয়েছে, বিভিন্ন স্কুলগুলো আমি ভিজিট করেছি, পৃথিবীর বিভিন্ন জায়গায় অনেক মানুষের সাথে আমার দেখা হয়েছে, ইনফ্লুয়েন্সিয়াল মানুষ যারা, যেমন অ্যাঙ্গোলাতে যখন গিয়েছি, এলসা বারবেন নামে একজনের সাথে দেখা হয়েছে, যিনি খুবই ইনফ্লুয়েন্সিয়াল লেডি। পৃথিবীর যখন সাউথ সুদানে আমি গিয়েছি, সাউথ সুদানের পিস মিনিস্টার, যিনি যখন পত্রিকায় দেখেছেন, তিনি আমাকে বলেছেন যে তুমি আমাদের দেশের মেয়েদের জন্য কিছু শুনিয়ে যাও, আমাদের দেশের মেয়েরা তোমাকে দেখে ইন্সপায়ার হবে। তখন আমি এভাবে তাদের কাছে গিয়েছি, মানুষের কাছাকাছি যাওয়ার আমার সুযোগ হয়েছে এই পৃথিবী ভ্রমণের মাধ্যমে। আমি শিখেছি এবং তাদেরকে আমি আমার ভেতরে, আমি পৃথিবী থেকে যা কিছু দেখেছি সেটা আমি দিতে পেরেছি। যে আমি সবশেষে একটা কথাই বলতে চাই, যে এই পৃথিবী বিশাল আমরা মনে করি। যখন আমি প্লেনের উপরে উঠি, তখন মনে হয় যে আমি খুবই ক্ষুদ্র, আর পৃথিবীটা জাস্ট একটা ডটের মতো এই মহাবিশ্বের মধ্যে। সেই ডটের মধ্যে আমাদেরকে সবকিছু ভুলে, আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে এই পৃথিবীকে ভালো রাখতে হবে, এই পৃথিবীকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তবেই কিন্তু আমরা একটা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো। এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় আমি দেখেছি যে পাহাড়ের কোনায় কোনায় গ্লাসিয়ার গুলো যাচ্ছে। আজকে আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে পৃথিবীর অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গাছপালা, প্রাণী জগৎ, এবং অনেক জায়গায় প্লাস্টিক ফেলা হয়, অনেক পরিবেশ নষ্ট করা হয়। সেটা যেন আমরা না করি, সেটা থেকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে কিন্তু আমরা একটা সুন্দর পৃথিবী করতে পারবো, মানুষের মাঝে আমরা ভালো কিছু সৃষ্টি করতে পারবো। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুকে নৈতিক শিক্ষা দিতে হলে তাদেরকে এই পৃথিবী সম্পর্কে, সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে একটা নৈতিকতা, ধারণাবোধ তৈরি করতে হবে। এবং তবেই কিন্তু আমরা একজন ভালো মানুষ হিসাবে সৃষ্টি হতে পারবো, আমরা একজন ভালো মানুষ হিসাবে পৃথিবীকে গড়ে তুলতে পারবো। সবাই